আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, যেটাকে শর্ট ফর্মে বলা হয় জিসি। জি স্ট্যান্ডস ফর গ্যাস আর সি স্ট্যান্ডস ফর ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফি যতগুলা প্রকারভেদ আছে, তার মধ্যে অ্যাপ্লিকেশনের দিক থেকে বা ব্যবহারের দিক থেকে অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্রোমাটোগ্রাফি হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি। প্রশ্ন হচ্ছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি মেইনলি কি, এটা কি? তো মনে রাখবা, যতগুলা ক্রোমাটোগ্রাফি আছে, কলাম ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি, যতগুলো আছে, তাদের একটা কমন ডেফিনেশন হলো এরা হচ্ছে একটা সেপারেশন টেকনিক, পৃথকীকরণ পদ্ধতি। মানে ধরো তোমার কাছে একটা মিক্সচার আছে, একাধিক কম্পোনেন্ট মিশ্রিত অবস্থা আছে, তুমি সেইখান থেকে এই কম্পোনেন্টগুলা আলাদা আলাদা করে সংগ্রহ করবা। তখন তুমি যে টেকনিকটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। আর তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ গ্যাস ক্রোমাটোগ্রাফি হচ্ছে সেপারেশন টেকনিক। সেপারেশন টেকনিক। আর এই যে তুমি মিশ্রণ থেকে কম্পোনেন্টগুলো আলাদা করবা, সেপারেট করবা, এটা হিট ব্যবহার করে করা হয়, তাপ। তো লেখো বাই ইউজিং হিট। আমি শুরু হিট লিখে দিই, শুধু হিট, হিট ব্যবহার করে করা হয়, হিট। তো গ্যাস ক্রোমাটোগ্রাফি তুমি তখনই ব্যবহার করতে পারবা, ওই মিশ্রণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা যেই মিশ্রণের কম্পোনেন্টগুলা ভোলাটাইল। ভোলাটাইল কারণ হচ্ছে এই জিনিসটাই সম্পূর্ণ হয়, ধরো ABC তিনটা কম্পোনেন্ট তুমি সেপারেট করবা, এখানে তুমি হিট প্রোভাইড করবা। তো এই ABC কি হতে হবে? বাষ্পীভূত হতে হবে, উদ্দায়ী হতে হবে। ভোলাটাইলের বাংলা হচ্ছে উদ্দায়ী, অর্থাৎ ABC উদ্দায়ী হতে হবে। আর 2 নম্বর শর্ত, ABC ভোলাটাইল ওকে, আর 2 নম্বর শর্ত থার্মালি স্টেবল, অর্থাৎ তুমি যে হিট প্রোভাইড করবা, এই হিট যেন তারা সহ্য করার ক্ষমতা থাকে, যাতে তারা নষ্ট না হয়। এখন ধরো, যেহেতু তুমি গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে হিট প্রোভাইড করতেছো, হিট ব্যবহার করতেছো, তখন যেই সব কম্পোনেন্ট হিট নিতে পারে না, যেমন ধরো ডিএনএ, আরএনএ, তারপর হচ্ছে প্রোটিন, অর্থাৎ বায়োলজিক্যাল যে মলিকুলগুলো আছে, রক্তের প্রোটিন, এইগুলোর ক্ষেত্রে তুমি কি করতে পারতেছো না, এই গ্যাস ক্রোমাটোগ্রাফি ব্যবহার করতে পারতেছো না, কারণ হিট প্রোভাইড করলে তারা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ 2টা শর্ত, এক মিশ্রণ কম্পোনেন্টগুলো ভোলাটাইল হতে হবে, আর 2 থার্মালি স্টেবল হতে হবে। এইরকম কম্পোনেন্টের মিক্সচারেই তুমি গ্যাস ক্রোমাটোগ্রাফি ব্যবহার করতে পারবা। তো এই যে তুমি পৃথকীকরণ করবা ABC তিনটা কম্পোনেন্টকে, এটা আসলে পৃথকীকরণটা কিসের উপর ভিত্তি করে করা হয়, বা পৃথকীকরণটা হয়টা কিসের উপর ভিত্তি করে? তো বেস, ভিত্তি, আমি 2 ক্লাসিফিকেশন করছি, এক ক্যারেক্টারিস্টিক্স আর মেকানিজম। তুমি যে কম্পোনেন্টগুলা, মিশ্রণের যে কম্পোনেন্টগুলাকে পৃথকীকরণ করবা, তুমি হিট প্রোভাইড করবা, এদের মধ্যে কেউ খুব সহজে বাষ্পীভূত হবে, মানে ভোলাটাইল, যে খুব বেশি ভোলাটাইল যে সহজে বাষ্পীভূত হবে, আর যে বেশি ভোলাটাইল না বাট ভোলাটাইল হতে হবে, সে সহজে বাষ্পীভূত হবে না। অর্থাৎ একজন খুব সহজে বাষ্পীভূত হচ্ছে, আরেকজন খুব সহজে বাষ্পীভূত হচ্ছে না। এই যে একটা ডিফারেন্স, ক্যারেক্টারিস্টিক্স একটা ডিফারেন্স, এই ডিফারেন্স আরেকটা। এই উপাদানের মধ্যে কেউ খুব বেশি পোলার, কেউ খুব বেশি পোলার না, মানে নন পোলার, অর্থাৎ কারো পোলারিটি খুব বেশি, কারো পোলারিটি খুব কম। এই যে 2টা ক্যারেক্টারিস্টিক্স, এক ভোলাটিলিটি, কেউ সহজে ভাষীভূত হচ্ছে, কেউ সহজে ভাষীভূত হচ্ছে না। আরেক পোলারিটি, কি খুব বেশি পোলার, কি খুব বেশি পোলার না, মানে নন পোলার। এই 2টা ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করেই আমার সেপারেশনটা হয়। আরেকটা ভিত্তি, এখন সেপারেশন যে হবে, এটা একটা মেকানিজমে হবে, মানে ইনস্ট্রুমেন্ট জিনিস, ইনস্ট্রুমেন্টের ভিতরে একটা মেকানিজম হবে না? সেই মেকানিজমটা কি? মেকানিজমের ভিত্তিটা কি? মেকানিজমটা হচ্ছে পার্টিশন। পার্টিশন, মনে রাখো, মেকানিজমটা কি? পার্টিশন, বাংলায় বলা হয় বন্টন বা বিভাজন। তো মনে রাখবা, যতগুলা ক্রোমাটোগ্রাফি আছে 2টা মেকানিজমে হয়, এইদার অ্যাডজর্পশন, বাংলায় বলা হয় অধিশোষণ, অ্যাডজর্পশন, আর 2 নম্বর হচ্ছে পার্টিশন, বাংলায় বলা হয় বন্টন বা বিভাজন। আর গ্যাস ক্রোমাটোগ্রাফিটা পার্টিশন মেকানিজমে হয়, তাই একে বলা হয় পার্টিশন ক্রোমাটোগ্রাফি। তো পার্টিশন জিনিসটা অনেকে বোঝো না, তার জন্য বুঝাইতেছি আমি। জাস্ট ধরো, তোমার কাছে একটা পাত্র আছে, একটা পাত্র আছে, তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তুমি 2টা সলভেন্ট নিলা। 2টা সলভেন্ট, এমন সলভেন্ট নিবা যারা একে অপরের সাথে মিশ্রিত হয় না, মানে ইমমিসিবল, যেমন তেল আর পানি, এটা কি মিশ্রিত হয়? মিশ্রিত হয় না। একজন আরেকজন মিশ্রিত হয় না, এরকম 2টা সলভেন্ট তুমি নিবা। অর্থাৎ আমি বললাম টু ইমমিসিবল সলভেন্ট, ইমমিসিবল। আমি নিলাম ধরো একটা হচ্ছে ইথার, ইথার,
আচ্ছা ইথার নিব, আচ্ছা ইথারে নিলাম। ইথার না নিয়ে আমি কার্বন টেট্রাক্লোরাইড নিই, জাস্ট নিই উদাহরণস্বরূপ কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড কেমন? এটা হচ্ছে নন পোলার, নন পোলার। কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে নন পোলার। আরেকটা আমি নিলাম পানি, পানিটা কি? পানিটা হচ্ছে পোলার, পানিটা হচ্ছে পোলার। তাহলে একটা নন পোলার একটা পোলার। নন পোলার পোলার জীবনেও কি করে না, আকর্ষণ করে না। তাদের মধ্যে কোনো আকর্ষণ মানে আকর্ষণ নাই, তারা একে অপরকে ধরো বিকর্ষণই করে, বলতে গেলে বিকর্ষণ করে। তাই কার্বন টেট্রাক্লোরাইড আর পানি জীবনে কি হবে না, মিশবে না। অর্থাৎ এখানে একটা লেয়ার সৃষ্টি হবে, লেয়ার। তো এখন তুমি কি করবা, একটা কম্পোনেন্ট ধরে নিলা, কম্পোনেন্ট, কম্পোনেন্ট বা কম্পাউন্ড যেভাবে দাও, আমি এটা সি দ্বারা রিপ্রেজেন্ট করলাম কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা ধরো পোলার, কম্পোনেন্টটা ধরো তুমি পোলার। এখন এই কম্পোনেন্ট কি করবা, এই পাত্রে রাখবা, পাত্রে দিবা। বলো তো কম্পোনেন্টটা কোন দ্রাবকে থাকবে, পানিতে নাকি কার্বন টেট্রাক্লোরাইডে? কম্পোনেন্টটা কি পোলার, পানিটা কি পোলার। মনে রাখবা পোলার পোলারকে আকর্ষণ করে, পোলার পোলারকে পছন্দ করে, পোলার পোলারে ইন্টারেকশন হয়। আর নন পোলার নন পোলার আকর্ষণ হয়, নন পোলার নন পোলার ইন্টারেকশন করে, নন পোলার নন পোলারকে পছন্দ করে। পোলার পোলার, নন পোলার নন পোলার, পোলার নন পোলার কখনো আকর্ষণ হয় না। তো কম্পোনেন্টটা পোলার আর পানিটাই কি পোলার। তাই এই কম্পোনেন্ট সি পানিতে থাকার প্রবণতা বেশি, আর নন পোলারে থাকার প্রবণতা কম, আবার নাও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এই যে কম্পোনেন্ট এক জায়গায় বেশি আর এক জায়গায় কম, বন্টন হলো না, এটাকে বলে বন্টন, পার্টিশন। তো এখানে আমি দেখেছি টু ইমিসিবল সলভেন্ট। এখন সলভেন্ট এটাও পানিও লিকুইড, কার্বন টেট্রাক্লোরাইডও লিকুইড। দুইটা যে লিকুইড হতে হবে ইমিসিবল এমন কোনো কথা নাই। ধরো একটা সলভেন্ট, তোমরা জানো কি না, দ্রাব্যতা পড়ছে কিনা, সলভেন্ট এর ফেস যে লিকুইড হতে হবে এমন কোনো কথা না। সলভেন্ট গ্যাস হইতে পারে, লিকুইড হইতে পারে, দুইটাই হইতে পারে, গ্যাস লিকুইড দুইটা হইতে পারে। অর্থাৎ ধরো এই যে টু ইমিসিবল, যেটা একটা লিকুইড একটা গ্যাস, অথবা উভয় কি, উভয় লিকুইড হইতেই পারে। তো আমি টু ইমিসিবল সলভেন্ট না লিখে আমি টু ইমিসিবল ফেস লিখে দিই, ফেস, টু ইমিসিবল ফেস, টু ইমিসিবল ফেস। টু ইমিসিবল ফেসে একটা কম্পোনেন্ট এক জায়গায় বেশি বন্টন হইতেছে, আরেক জায়গায় কম বন্টন হইতেছে, এটা বলে পার্টিশন। এই পার্টিশন মেকানিজম গ্যাস ক্রোমাটোগ্রাফি হয়। কিভাবে হয় দেখবো। তো মনে রাখবা পার্টিশন, ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি ঠিক আছে। যত ক্রোমাটোগ্রাফি আছে সেখানে দুইটা ফেজ থাকে, এক স্টেশনারি ফেজ আর এক হচ্ছে মোবাইল ফেজ। স্টেশনারি ফেজ মোবাইল ফেজ কি খায় নাকি মাথায় দেয়, এত কঠিন বিষয় না। মোবাইল ফেজ বলো আর স্টেশনারি ফেজ বলো, দুইটা হচ্ছে কম্পাউন্ড, মানে যৌগ, বাট একটা কম্পাউন্ড স্থির থাকে, যেভাবে রেখে দিচ্ছে ওইভাবে থাকবে। ওটাকে এই জন্য বলা হয় স্টেশনারি ফেজ বা স্থির দশা। আর মোবাইল ফেজ যেটা হচ্ছে মুভ করে, এটাকে বলে মোবাইল ফেজ বা সচল দশা, অর্থাৎ কম্পাউন্ড। তো গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে তুমি যে স্টেশনারি ফেজটা ব্যবহার করবা, যে কম্পাউন্ডটা সেটার ফেজ হবে মেনলি লিকুইড বা সলিড, মেনলি লিকুইড অর সলিড, লিকুইড বা সলিড। আর মোবাইল ফেজ সেটা হবে গ্যাস, তবে গ্যাসটা কি হবে, ইনার্ট, অর্থাৎ কারোর সাথে কোনো প্রকার ইন্টারাকশন যাবে না, একদম ইনার্ট, নিষ্ক্রিয়। যেমন নিয়ন, হিলিয়াম, নাইট্রোজেন, এরকম ইনার্ট গ্যাস। এগুলো কোথায় নিবা, যে কোন ইনস্ট্রুমেন্টে নিবা, লেখা রাখি। স্টেশনারি ফেজ নিবা কলামে, আর গ্যাসটা নিবা যেহেতু গ্যাস সিলিন্ডারে নিবা। তো দেখাবো। তো ধরো এখন ধরো কিভাবে সেপারেশনটা হয়। ধরো আমি এই যে এবিসি তিনটা কম্পোনেন্টের মিশ্রণ, এই মিশ্রণে এবিসি মিশ্রিত অবস্থা, এদেরকে আমি সেপারেট করবো। তার আগে দেখো ক্যারেক্টারিস্টিক আমি লিখে রাখছি। এর ক্যারেক্টার কি, ভোলাটাইল আর নন পোলার। বি এর ক্যারেক্টার কি, মডারেট ভোলাটাইল, মানে এর মতো তো খুব বেশি ভোলাটাইল না, মডারেট, এবং এটাও কি নন পোলার। সি এটা মডারেট ভোলাটাইল বাট কি পোলার। দেখছো ক্যারেক্টারিস্টিক কিন্তু সেম হয় না, ভিন্ন ভিন্ন হয়, এটার উপর ভিত্তি করে তো আমার সেপারেশনটা হবে। ওকে, এই মিক্সারকে আমি কি করব, কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা করব। কিভাবে করব, তাহলে ইনস্ট্রুমেন্টটা দেখে নাও, ইনস্ট্রুমেন্টটা কিভাবে সেট আপ করা হয়। তো প্রথমে দেখো একটা সিলিন্ডার নেওয়া হয়, সিলিন্ডার, যে সিলিন্ডারে আমার গ্যাস থাকে, গ্যাসটা কি গ্যাস, ইনার্ট গ্যাস হইতে পারে, সেটা হিলিয়াম, নাইট্রোজেন, এই দুই ধরনের গ্যাস বেশি ব্যবহারে প্রচলিত, তাই আমি দুইটা লিখে দিচ্ছি, হিলিয়াম, নাইট্রোজেন। তো এই গ্যাস একটা পাইপের সাথে যুক্ত, পাইপের এখানে কন্ট্রোলার আছে, মানে কন্ট্রোলারকে এই গ্যাসটা এখান থেকে পাস করার জন্য স্টার্ট করতে পারে, আবার কি বলে এটারে স্টপও করতে পারে, মানে শুরু করতে পারে, বন্ধ করে দিতে পারে। তো গ্যাস এই পাইপ দিয়ে প্রবাহিত হবে, পাস হবে নিরবিচ্ছিন্নভাবে। ওকে, পাইপের পরে এই যে সিলিন্ডার পর তুমি পাবে একটা পাত্র, এই পাত্রে আমাদের কি নেওয়া হয়, যে মিশ্রণটা তুমি মিশ্রণ দিয়ে কম্পোনেন্টগুলো তুমি সেপারেট করবা, সেই মিশ্রণটা, সেই স্যাম্পলটা এই পাত্রে নিবা। এই পাত্রের পর একটা পেঁচানো পাইপ থাকে, যেটাকে কলাম বলা হয়, আর এই কলামের পর ডিটেক্টর থাকে, ডিটেক্টরের পর কম্পিউটার থাকে। ওকে, এখন আসো কিভাবে সেপারেশন হয়। আগে দেখো কলাম,
এই যে কলাম পেঁচানো পাইপ, এটার লেন্থ অনেক বড়, এই জন্য পেঁচানো আকারে রাখা হয়। তো অ্যারাউন্ড 10 থেকে 15 মিটার হইতে পারে। তো যাই হোক, অনেক বড়, দৈর্ঘ্য জানার দরকার নেই। এই কলামের ভিতরে কিছু সাবস্টেন্স থাকে, কিছু সাবস্টেন্স পদার্থ। আমি সেটাই ধরো এতটুকু পার্ট আমি ঝুম করে দেখাইছি, ঝুম। তো এই যে কলাম, এটা কি? সেই কলাম, এটা হচ্ছে আমাদের কি কলাম। সেই কলামের ভিতরে এই যে সাবস্টেন্স মনে রাখবা, এই সাবস্টেন্সটা লিকুইড হইতে পারে, সলিড হইতে পারে। বাট তুমি যে কলামের ভিতরে সাবস্টেন্সটা ঢুকাইলা, যেমনি রাখছো সেমনি থাকবে, স্থির থাকবে। এই জন্য এটাকে বলা হয় স্টেশনারি ফেজ। এটাকে বলা হয় স্টেশনারি ফেজ, স্টেশনারি ফেজ, স্থির। তাহলে মোবাইল ফেজ কোনটা? এই যে তুমি গ্যাস নিছিলা না, ইনার্ট গ্যাস, এটা যে মুভ করতেছিল, এটাকে বলা হয় মোবাইল ফেজ। এটাকে বলা হয় মোবাইল ফেজ, ওকে, ঠিক আছে। এখানে সাবস্টেন্স নিলাম। তো আমি বোঝানোর সুবিধার্থে এখানে আমি সলিড না নিয়ে লিকুইড নিলাম। কি ধরনের লিকুইড নিলাম? ধরো পোলার কোনো লিকুইড, আমি লিখে দিই এখানে, আমি পোলার লিকুইড নিচ্ছি। পোলার লিকুইড যেহেতু পোলার সলভেন্ট লিখে দিলাম, পোলার লিকুইড। আমরা পোলার লিকুইড, ওকে। তো দেখো, এই কলামের পরেই আমাদের একটা পাত্র আছে, যে পাত্রে আমরা কি নিব? স্যাম্পলটা নিব, মানে নমুনা। এই যে মিক্সচার, এটা কি আমাদের মিক্সচার না? এই মিক্সচারটা নিব। আচ্ছা, অর্থাৎ এখানে আমি কি করব? স্যাম্পল পুশ করব। এখানে আমি স্যাম্পল রাখবো, স্যাম্পল মানে নমুনা। তাই জন্য ইনজেক্ট লুপ বলা হয়, মানে এই লুপে আমার স্যাম্পলটা ইনজেক্ট করা হয়, ওকে। তো কি মিক্সচারে কি উপাদান আছে? এ বি সি। আমি যেগুলো কালার দেখেছি ওগুলো কালার দিয়ে দেখাই। এটা হচ্ছে আমার লাল কালার, হচ্ছে এ। তারপরে কালো, বি। আরেকটা সবুজ, সি। এই তিনটা কম্পোনেন্ট মিশ্রণ আছে, তো আমি রাখলাম। এখন একটু মনোযোগ দিবা, যে লাল কালি যে আমি দেখাইছি না, লাল কালি কি বুঝাইছি? তো মনে রাখবা, এই যে পাত্র আর যে কলাম, এই পাত্র আর কলাম, এই দুইটা ইনস্ট্রুমেন্ট একটা ওভেনের সাথে যুক্ত। ওভেন কি করে? কন্টিনিউয়াসলি আমার হিট প্রোভাইড করে, অর্থাৎ এটা আমার ওভেন। এটা আমার কি? ওভেন প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস হিট প্রোভাইড করে, বুঝছো? তো যখন হিট প্রোভাইড করতেছে, তাহলে এই কলাম আর এই পাত্রটা কি হবে? উত্তপ্ত অবস্থায় থাকবে না? তো মনে রাখবা, এই কলাম আর এই পাত্রটা অলওয়েজ উত্তপ্ত অবস্থায় থাকে। তবে কলামের টেম্পারেচারটা একটু কম থাকে, আর এই যে পাত্র, সেই পাত্র বা ইনজেক্ট লুপ, আমি শর্টে লিখি ইনজেক্ট লুপ, এটা টেম্পারেচার। আচ্ছা, আমি পাত্র লিখে দিই, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। পাত্র, তার টেম্পারেচারটা বেশি থাকে, অর্থাৎ এই পাত্র সব সময় হিটেড, উত্তপ্ত থাকে। এখানে কন্টিনিউয়াসলি হিট প্রোভাইড করা হয়, তো তুমি যে স্যাম্পলটা নিলা, এই স্যাম্পলের যে কম্পোনেন্ট, সেগুলো আমি বলেছি কি? ভোলাটাইল। অর্থাৎ তাপ পাইলে সে কি হয়ে যাবে? উদ্বায়ী হয়ে যাবে। অর্থাৎ এই তিনটা কম্পোনেন্টই যখন তুমি এই পাত্রে রাখবা, তারা কিন্তু ভোলাটাইল হয়ে যাবে, মানে উদ্বায়ী হয়ে যাবে। উদ্বায়ী মানে তারা তাপে বাষ্পীভূত হয়ে যাবে, ভ্যাপোরাইজড, ব্যাপারে কনভার্ট হয়ে যাবে, ওকে। বাট এটা কি? ভোলাটাইল। আর বিআরসিটা কি? মডারেট ভোলাটাইল। অর্থাৎ এ বেশি ভোলাটাইল, বিআরসি মডারেট ভোলাটাইল। তাই এ খুব সহজেই হিট পেয়ে খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাবে, আর বিসি অত তাড়াতাড়ি অত সহজে বাষ্পীভূত হবে না। এখন তুমি কি করবা? এইখান থেকে সিলিন্ডার থেকে ইনার্ট গ্যাসটা এই কন্ট্রোলার স্টার্ট করে প্রবাহ করবা। এখন গ্যাস কি করবে? নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি প্রবাহ হওয়া শুরু করবে, পাস হওয়া শুরু করবে। যখন পাস হওয়া শুরু করবে, তার সাথে কার সাক্ষাৎ হবে? এই কম্পোনেন্টগুলো না, কম্পোনেন্টগুলো কিন্তু আমার হিট পেয়ে অলরেডি ভ্যাপোরাইজড হয়ে গেছে, মানে ব্যাপারে কনভার্ট হয়ে গেছে। তাই কি করবে? এই গ্যাস, ইনার্ট গ্যাস আর এই কম্পোনেন্ট, এটা কিন্তু মিশে যাবে, অর্থাৎ এই কম্পোনেন্টগুলো গ্যাসে মিশে যাবে। বাট এটা হচ্ছে ভোলাটাইল, মানে সহজে বাষ্পীভূত হয়, খুব ইজিলি ভ্যাপারে কনভার্ট হয়ে যায়, খুব
ইজিলি গ্যাসে কনভার্ট হয়ে যায়। তাই এ যেহেতু খুব খুব ভালোভাবে গ্যাসে কনভার্ট হয়, তাই এই মোবাইল ফেজ মানে গ্যাসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর বি আর সি যেহেতু খুব ভালোভাবে ভ্যাপোরাইজড হয় না, খুব তাড়াতাড়ি ভ্যাপোরাইজড হয় না, খুব তাড়াতাড়ি আমার ভ্যাপারে কনভার্ট হয় না, বাষ্পে কনভার্ট হয় না, তাই আর বি আর সি এর মতো ওইভাবে মিশবে না, বাট মিশবে, মিশলো। এখন বি গ্যাস প্রবাহ করলো, বি সি এ আর গ্যাস মিলে এখন কোথায় যাবে? কলামে যাবে। এখন ওই পার্টটা আমি এখানে দেখে জুম করে, ধরো তোমার এ আমার এ, এটা আমার কি এ, এই আমার হচ্ছে বি, এই আমার বি, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার সি। এই তিনটা এখন কোথায় প্রবেশ করলো? কলামের ভিতরে। এখন যখন কলামের ভিতরে প্রবেশ করলো, আর এই দিক থেকে গ্যাস, মানে আমি তোমার বুঝাইতেছি ইনার্ট গ্যাস, আর আমাদের যে স্যাম্পল এবিসি নমুনা, স্যাম্পল কম্পোনেন্ট, কম্পোনেন্ট কম্পোনেন্ট এরা কি করবে? এই কলামের ভিতরে প্রবেশ করলো। এরপর কি করবে তারা? গ্যাসের প্রবাহে তারাও কি করবে? এই কলামটা পাস করবে। কাকে? কার মধ্যে দিয়ে পাস করবে? কলামের ভিতরে কি রাখছো? এই যে পোলার সলভেন্ট, কলামের ভিতরে তুমি রাখছো পোলার সলভেন্ট, এই পোলার সলভেন্টের মধ্য দিয়ে পাস করবে। এখন পাস করার সময় এ বি সি এটা কিন্তু সমান বেগে পাস করবে না, একজন খুব দ্রুত পাস করবে, একজন মধ্যম টাইপ ভেলোসিটি নিয়ে পাস করবে, মানে আস্তে আস্তে পাস করবে, আরেকজন খুবই আস্তে পাস করবে। তো কেন? দেখো এ, এটা কি? এটা হচ্ছে ভোলাটাইল, যেটা সহজে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি বাষ্পে কনভার্ট হয়ে যায়। তাই এটা এই গ্যাসের সাথে ইনার গ্যাসের সাথে সহজে মিশে যাবে, কারণ এ খুব দ্রুত ভালোভাবে গ্যাসে কনভার্ট হয়ে যেতেছে, এদিকে মোবাইল ফেসে তো অলরেডি গ্যাস, তাহলে গ্যাসে খুব ভালোভাবে মিশবে না, তাই এ খুব সহজে গ্যাসে মিশে যাবে, মানে ইনার্ট গ্যাসে। এ তো প্রবাহ হচ্ছে, এখান থেকে তুমি মানে কন্ট্রোলার দিয়ে এই সিলিন্ডার থেকে একটা চাপে গ্যাস প্রবাহ করছো না, তো গ্যাস প্রবাহ হবে, ওই প্রবাহে এটা যেহেতু গ্যাসের সাথে ভালোভাবে মিশে গেছে, এটা কি হবে? খুব দ্রুত পাস হবে। আবার অন্যদিকে খেয়াল করতো, এটা কি? নন পোলার, এটা হচ্ছে নন পোলার। আর এ যার মধ্যে দিয়ে যাইতেছে সেটা কি? পোলার সলভেন্ট। বলো নন পোলার আর পোলারের মধ্যে কোনো আকর্ষণ আছে না, অর্থাৎ এ যখন এই পোলার সলভেন্টের ভিতর দিয়ে যাবে, তখন পোলার সলভেন্ট কিন্তু তাকে কোনো প্রকার আকর্ষণ করবে না, অর্থাৎ সে কোনো প্রকার বাধার সম্মুখীন না হইয়া, কোনো প্রকার না আটকে যায় সলভেন্ট, সে সুন্দরভাবে কষ্ট ছাড়া পাস হয়ে যাবে, তাই এটা দ্রুত পাস হবে। এরপর বি আর সি তে আসো, বি আর সি দুজনে কি? মডারেট ভোলাটাইল। এও যেমন ভোলাটাইল মডারেট, সিও কি? মডারেট ভোলাটাইল। তাহলে তাদের মোবাইল ফেজের সাথে মিশার যে প্রবণতা কিন্তু সেম। এও যেভাবে গ্যাসে গ্যাসে কনভার্টার যায় বিও যেইভাবে গ্যাসে কনভার্টার যায়, সিও সেইভাবে গ্যাসে কনভার্টার যায় যতটুকু তাপে, অর্থাৎ এদের ভোলাটিলিটি সেম, এদের গ্যাসের সাথে ইনার গ্যাসের সাথে মিশার প্রবণতাও সেম। তো ফ্যাক্ট এখন কি? ফ্যাক্ট হচ্ছে সলভেন্ট। দেখো বি আর সি, বি হচ্ছে নন পোলার আর সি হচ্ছে পোলার, এটা উভয়ই যখন কলামের মধ্য দিয়ে পাস করা শুরু করবে, কলামের মধ্যে কি? সলভেন্ট, পোলার সলভেন্টের মধ্যে দিয়ে পাস করবে, বিটা হচ্ছে নন পোলার আর সলভেন্ট পোলার, অর্থাৎ বি যখন এই পোলার সলভেন্টের মধ্যে পাস করবে, বি কে কিন্তু এই পোলার সলভেন্ট কোনো আকর্ষণ করবে না, কারণ সে নন পোলার, সলভেন্ট পোলার, অর্থাৎ বি একটু দ্রুত পাস হবে, বাট এর মতো কিন্তু না, কারণ এ তো আমার মোবাইল ফেজের সাথে খুব ভালোভাবে মিশতো, বি ওই রকম মিশতে পারতেছে না, তাই এর থেকে একটু কম ভেলোসিটিতে কি হবে? পাস হবে। এখন আসি সিতে, সিটা কি? সিটা পোলার আর সলভেন্টটা কি? পোলার। এখন সি যখন এই পোলার সলভেন্ট দিয়ে পোলার সলভেন্টের মধ্যে দিয়ে পাস করা শুরু করবে, তখন এই পোলার সলভেন্ট কিন্তু সি কে আকর্ষণ করবে, টেনে রাখবে, খুব দ্রুত সে যাইতে পারবে না, আস্তে 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 যাবে, কারণ পোলার সলভেন্ট তাকে যাইতে দিতেছে না, আটকে রাখছে। অর্থাৎ তুমি আগে এই কলামটা আগেকেই পাস করবে, এ একে তুমি আগে পেয়ে যাবা, সংগ্রহ করবা, তারপর আস্তে আস্তে বি আসবে, তারপর বি কে সংগ্রহ করবা, তারপর সবার লাস্টে সি কে সংগ্রহ করবা। বুঝছো? এইভাবে কি হয়? সেপারেশনটা হয়। তো এখন একটা টার্ম রিটেনশন টাইম, একটু মনে রাখো, রিটেনশন টাইম আমি এখানে লিখে দিই। আর একটু খেয়াল করো, এই যে ইনার্ট গ্যাস বা যে গ্যাসটা সিলিন্ডার যে সেটাই কিন্তু এই কম্পোনেন্টকে ক্যারি করে আমার কলামটা পাস করতেছে, তাই ইনার্ট গ্যাসকে বাহক গ্যাস বলা হয়, বা বাহক গ্যাস, ক্যারিয়ার গ্যাস, বাহক গ্যাস বলা হয়।
বা ক্যারিয়ার গ্যাস বলা হয়, তুমি ইংলিশে লিখলে ক্যারিয়ার গ্যাস লিখে রাখো। আচ্ছা, এখন আসো রিটেনশন টাইম, যেটা বলছিলাম রিটেনশন টাইম। রিটেনশন টাইম, রিটেনশন টাইমটা কি? এই যে দেখো কম্পোনেন্ট গুলা কলামের একদম মাথায় প্রবেশ করলো, প্রবেশ করে তারপর এই কলামের মধ্যে পাস হলো। এখন এই যে এক একটা কম্পাউন্ড এক একটা সময় ধরে কিন্তু কলামে ছিল, সব থেকে কম সময় কে ছিল? এ, কারণ এ খুব দ্রুত পাস হয়েছে। এই যে কলামের মধ্যে তাদের অবস্থান কতটুকু সময়, এটাকে বলা হয় রিটেনশন টাইম। তাহলে সব থেকে রিটেনশন টাইম কার বেশি? সি এর, কারণ সি আস্তে 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 কলামটা পাস হয়েছে। তাই সি এর কলামের থাকার সময়টা, অবস্থান সময়টা কম, বেশি, অবস্থান সময়টা বেশি, তাই সি এর রিটেনশন সময়টা সব থেকে বেশি। আর সব থেকে কম অবস্থান করছে কলামে কে? এ, কারণ এ খুব দ্রুত পাস হয়েছে, তাই এর রিটেনশন টাইমটা খুবই কম। এ হচ্ছে আমার রিটেনশন টাইম। আর মধ্যম টাইপের রিটেনশন টাইম হচ্ছে বি। এখন আসি দেখো, এই যে আমি বললাম এ খুব দ্রুত পাস হইলো, বি মধ্যম টাইপে, সি আস্তে আস্তে। এগুলো কি খালি চোখে দেখা যায়? খালি চোখে কিন্তু দেখা যায় না, খালি চোখে কিন্তু দেখা যায় না। এটা কিভাবে এগুলো হয়? ঠিক আছে, মেকানিজম বুঝছি, বাট কিভাবে এগুলো বোঝা যায় দেখো। এই যে কলামের পরে কে যুক্ত? ডিটেক্টর না? ডিটেক্টর কে যুক্ত? কম্পিউটার। অর্থাৎ যখন এই কলাম পাস করে করে সবার আগে কে বের হইলো? এ। এ বের হয়ে কোথায় যাবে? কলামের পরে ডিটেক্টর, অর্থাৎ ডিটেক্টর যাবে। অর্থাৎ সর্বপ্রথম তুমি ডিটেক্টরে এ কে দেখতে পাবা, এ কে দেখতে পারলা। আচ্ছা, তো ঠিক আছে, কিভাবে দেখবা? যে কম্পিউটার আছে না, কম্পিউটার তো ডিটেক্টরে যুক্ত। যেই মাত্রই ডিটেক্টরে একটা কম্পাউন্ড আসবে, ধরো এই যে কলাম অতিক্রম করে ডিটেক্টর ধাপ করে আসলো, ওই ধাপ করে কম্পিউটার একটা তুমি গ্রাফ দেখতে পাবা, লেখচিত্র দেখতে পারবা। তো সবার লেখচিত্রটা কেমন? এই দিক বরাবর সিগন্যাল আর এদিক বরাবর টাইম। তুমি যে ডিটেক্টরে একটা কম্পাউন্ড পেয়ে গেছো, ডিটেক্টর ডিটেক্ট করবে কিভাবে করবে? ওই কম্পিউটার একটা গ্রাফ দেখাইবে। অর্থাৎ তুমি এরকম একটা গ্রাফ দেখবা, গ্রাফ দেখলা। তারপরে এই আস্তে আস্তে যাবে যাবে, তুমি এখানে কি করবা? একে সংগ্রহ করে ফেলবা, একে সংগ্রহ করে ফেলবা। তারপর এ সরে গেল, তুমি এরপর আরেকটা পাত্র দিবা, ভিন্ন পাত্র। এরপর দেখবা কম্পিউটারে আর কোনো সিগন্যাল নাই, একটা সিগন্যাল পাইয়া স্টপ, কিছু সময় ধরে। তার মানে একটা কম্পাউন্ড পাইছো, একটা কম্পাউন্ড তুমি পাইছো। এবার হুট করে ধাপ করে দেখবা কি, তুমি আরেকটা সিগন্যাল পাই গেছো। মানে সিগন্যাল নাই 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 নাই, ধাপ করে সিগন্যাল, আরেকটা সিগন্যাল পাইলা। কেন? এই যে এরপরই আমার বি করবে, ডিটেক্টরে আসবে। অর্থাৎ এরপর তুমি বি কে, মানে ব্যাপারটা দেখো, এরপরে মানে বি, তার মানে মনে মনে হচ্ছে কি, মানে বিটা মনে হয় আগে আসছে না, এটা তুমি সংগ্রহ করে ফেলছো, তারপরে তো বি আসছে। অর্থাৎ যেই মাত্রই এখন বি, মানে কালো কাল দিয়ে যেটা বোঝাচ্ছি, বিটা আসে, তখন একটা কম্পিউটারে আরেকটা তুমি ফিগার দেখতে পারবা, গ্রাফ দেখতে পারবা, পাইলা। এরপর আবার কোনো গ্রাফ নাই, মানে কম্পিউটার একদম স্টপ, কোনো সিগন্যাল নাই। হুট করে তুমি কি পাবা? আরেকটা সিগন্যাল দেখতে পারবা, আরেকটা সিগন্যাল, আরেকটা সিগন্যাল দেখলা, অর্থাৎ সবুজ। তার মানে ডিটেক্টরে তুমি সি কে পাইলা, প্রথমে পাইলা। এখন দেখো, তোমার মনে হতে পারে কি, সবার ফার্স্টে মনে হয় আমি সি কে পাইছি, না, এ কে পাইছো। এ সরাই এখানে পাত্রে নিচ্ছ, এ নিয়ে তুমি সরাই ফেলছো, তারপরে তোমার বি আসলো, বি আরেকটা পাত্রে বি নিয়ে, তা তুমি আরেকটা পাত্র, সেখানে সি আসবে, বুঝছো? অর্থাৎ সবার ফার্স্টে তুমি এ রে পাইছো, তারপরে তুমি পাইছো বি রে, এরপরে পাইছো সি রে। আর এগুলা কিভাবে পাবা? ওই যে আমার এখানে কম্পিউটার একটা কি দেখাবে, সিগন্যাল দেখাবে, একটা গ্রাফ দেখাবে, লেখচিত্র দেখাবে। তো এই লেখচিত্রের গ্রাফটাকে বলা হয় ক্রোমাটোগ্রাফ। লিখে রাখো, এই লেখচিত্রকে বলা হয় ক্রোমাটোগ্রাফ, ক্রোমাটোগ্রাফ, ক্রোমাটোগ্রাফ। দেখো, এই দিক বরাবর আমি সময় নিচ্ছি, তার মানে এটা ধরো শূন্য সময়, এই শূন্য সময়, শূন্য, এখানে সময় যেতেছে যেতেছে যেতেছে, এই এতটুকু সময় হইলো। এই এতটুকু সময় ধরে এসে কি ছিল? কলমে তার অবস্থান ছিল, তাহলে এটা বলবো রিটেনশন টাইম, টি আর, কার? এ, এ রিটেনশন টাইম। তারপরে এখান থেকে শুরু, মানে এখান থেকে কলামের অবস্থান শুরু, তারপরে তুমি কলামে যতটুকু অবস্থান ছিল, যতটুকু ছিল বি, হচ্ছে বি এর রিটেনশন টাইম। আর এরপর সব থেকে বেশি সময় অবস্থান কলামে যার ছিল, সেটা হচ্ছে সি, এটা হচ্ছে এই যে সি এর রিটেনশন টাইম। গ্রাফ থেকেও তুমি রিটেনশন টাইম দেখতে পাবা যে কে কতক্ষণ কলামের মধ্যে অবস্থান ছিল।
তো লাস্ট আমাদের আলোচনা এই গ্যাস ক্রোনোগ্রাফি সম্পর্কে একটা সামারি। গ্যাস ক্রোনোগ্রাফির মাধ্যমে 3টা জিনিস করা হয়। এক, তোমার কাছে একটা মিশ্রণ ছিল, মিশ্রণ থেকে তুমি কি করলা, কম্পোনেন্টগুলো আলাদা করলা, অর্থাৎ সেপারেশন করলা, পৃথকীকরণ। বাংলায় যারা পড়ো তারা বাংলা লেখো, সেপারেশন, পৃথকীকরণ। 2 নাম্বার, দেখো তোমার মিশ্রণে যতগুলো কম্পোনেন্ট আছে তুমি কিন্তু ততগুলোই ফিগার পাবা। ধরো তুমি জানো না একটা মিশ্রণে কয়টা কম্পোনেন্ট, তুমি গ্যাস ক্রোনোগ্রাফি করবা, কম্পিউটার তুমি যতগুলো ফিগার দেখবা তার মানে তোমার কম্পোনেন্টে, তোমার মিক্সচারে ততগুলাই কম্পোনেন্ট ছিল। অর্থাৎ আইডেন্টিফাই করতে পারো যে মিশ্রণে কয়টা কম্পোনেন্ট ছিল, তাই এটাকে বলবো আইডেন্টিফিকেশন। 3rd নাম্বার, দেখো এই মিশ্রণে কার পরিমাণ বেশি, কার ঘনমাত্রা কেমন, এর পরিমাণ বেশি নাকি বি এর পরিমাণ বেশি নাকি সি এর পরিমাণ বেশি নাকি কার পরিমাণ কম বেশি, পরিমাণও তুমি কি করতে পারবা, বের করে ফেলতে পারবা। কিভাবে, দেখো এখানে তোমার বোঝাই, সব থেকে হাইট কার বেশি, সব থেকে হাইট কিন্তু আমার এটা কার গ্রাফ, এটা হচ্ছে সি এর গ্রাফ, সব থেকে হাইট বেশি হচ্ছে সি, আবার সব থেকে এরিয়াও কার বেশি, এরিয়াও কিন্তু সি এর বেশি। এই যে 2টা ফ্যাক্টর, এক হাইট আর 2 এরিয়া, এই 2টা আমাকে বোঝায় ঘনমাত্রা। অর্থাৎ এখানে সি এর হাইট বেশি আর মানে এরিয়া বেশি, তাই সি এর ঘনমাত্রা সব থেকে বেশি। এরিয়ার হাইটকে ঘনমাত্রা বোঝায়। দেখো সব থেকে হাইট কার কম, সব থেকে হাইট কম হচ্ছে বি এর, আবার এরিয়াও কি কম না, এরিয়াও কম। এরিয়া বলে হাইট বলে কি হইলো, যত বেশি উঁচা তত এরিয়াও হয়ে যাবে বেশি, তাই না? তো এটা হচ্ছে আমার বি এর ঘনমাত্রা বা বি এর পরিমাণ। আর অন্যদিকে এই যে হাইট আর ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার এর কনসেন্ট্রেশন। তো খেয়াল করো তো কোনটার পরিমাণ বেশি, মিশ্রণে সব থেকে পরিমাণ বেশি হচ্ছে সি এর, তারপরে হচ্ছে এ এর, আর এরপরে সব থেকে কম হচ্ছে বি এর। অর্থাৎ তুমি পরিমাণও কিন্তু বের করে ফেলতে পারো। এ বলবে কি ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট, কার অ্যামাউন্ট অফ কম্পোনেন্ট, আমি না লিখলাম কম্পোনেন্ট অফ মিক্সচার, লিখতে পারো মিক্সচার অফ কম্পোনেন্ট, ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট অফ কম্পোনেন্ট অফ মিক্সচার। ওকে, এই 3টা কাজ তুমি কি করতে পারো, গ্যাস ক্রোনোগ্রাফি দ্বারা করতে পারো। আর 3 নাম্বার বলছিলাম গ্যাস ক্রোনোগ্রাফির ব্যাপক অ্যাপ্লিকেশন। দেখো এই যে কি করতে পারো, দেখছো 3টা। আবার 4 নাম্বার একটা লিখতে পারো পয়েন্ট, আমি লিখে দিই এখানে, পিউরিফিকেশন কিন্তু করতে পারো। কিভাবে, ধরো তুমি একটা মেডিসিন বানাইছো 3টা কম্পোনেন্ট দ্বারা এ বি সি, তুমি মেডিসিনটি কি করলা, দ্রবণ বানাইলা, তুমি এই যে গ্যাস ক্রোনোগ্রাফি এই যে সিম্বলে রাখার পর তুমি দেখলা কয়টা সিগন্যাল পাইছো, 3টা সিগন্যাল পাইছো। তার মানে তুমি মেডিসিন বানাইছো 3টা কম্পোনেন্ট দ্বারা, তুমি সিগন্যাল পাইছো 3টা কম্পোনেন্ট দ্বারা। তার মানে তোমার মেডিসিনে যতগুলো কম্পোনেন্ট থাকবে ততগুলো আছে, তার মানে মেডিসিন বিশুদ্ধ। এখন ভুল করে ধরো আরেকটা সিগন্যাল তুমি পাই গেছো, আরেকটা সিগন্যাল, তো মেডিসিন ছিল কয়টা কম্পোনেন্ট দ্বারা, 3টা, সিগন্যাল পেয়েছে কয়টা, 4টা। তার মানে এইটা অন্য একটা ইম্পিউরিটিস আমার মেডিসিনে ঢুকে গেছে, তার জন্য একটা সিগন্যাল পাইলাম, এটা হচ্ছে আমার ইম্পিউরিটিসের সিগন্যাল। এইভাবে তুমি কি করতে পারো, যে একটা মিক্সচার, দ্রবণ বা মেডিসিন, সেটা পিওর নাকি ইমপিওর সেটা তুমি বের করে ফেলতে পারো। তাহলে পিউরিফিকেশনও কি করতে পারো, গ্যাস ক্রোনোগ্রাফি দ্বারা করতে পারো। আর বলছিলাম যেটা, সেটা ব্যবহার, অনেক ব্যবহার। দেখ তুমি কি করতে পারো, এখানে মুছে দিয়ে তোমার বোঝাই, কোথায় বোঝাবো এখানে আমি মুছে দিয়ে বোঝাই। ওকে, আচ্ছা। এক, ইন্ডাস্ট্রিতে ব্যাপক ব্যবহার, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ব্যবহার আছে। তারপরে ধরো ল্যাবরেটরি, গবেষণাগার সেখানের ব্যবহার, তার বিভিন্ন হচ্ছে কি বলে এটারে গবেষণাগার, ল্যাবরেটরি, ল্যাবে ব্যবহার আছে। ওকে, রিসার্চ সেন্টারে ব্যবহার আছে। তারপরে ধরো হচ্ছে আমার পেট্রোলিয়াম শিল্প সেখানের ব্যবহার আছে, পেট্রোলিয়াম শিল্প এখানে ব্যবহার আছে। তারপরে ধরো প্যাথোলজি পরীক্ষা মানে ধরো তোমার রক্তে অ্যালকোহল আছে কিনা, একটা পেশেন্ট মানে রোগীর রক্তে অ্যালকোহল আছে কিনা তুমি সেটা পরীক্ষা করবা, রক্ত নিয়ে কি করবা, এই ক্রোমাটোগ্রাফি করবা, গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো সেটার মাধ্যমে রক্তের অ্যালকোহল উপস্থিতি বের করা যায়। তারপর ধরো মূত্রে স্টেরয়েড আছে কিনা সেটাও গ্যাস ক্রোমাটোগ্রাফি দ্বারা বের করা যায়। তারপরে ধরো
রক্তে ধরো কোনো বিষাক্ত উপাদান, বিষাক্ত কোনো কম্পোনেন্ট রক্তে প্রবেশ করছে কিনা, সেটা তুমি গ্যাস ক্রোমাটোগ্রাফি দ্বারা করতে পারো। এগুলো বলা হয় প্যাথোলজিক্যাল পরীক্ষা, প্যাথোলজি পরীক্ষা। তো এগুলা কি গ্যাস ক্রোমাটোগ্রাফির ব্যবহার। তো এই হচ্ছে আমাদের ওভারঅল গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো আশা করি তোমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি বুঝছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।